আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই বইটি বাজারের অন্যান্য বই থেকে আসলেই একটু স্পেশাল। এখন সেই স্পেশালের পিছনেও আসলে কিছু স্পেশাল রিজন রয়েছে। নাম্বার ওয়ান, প্রথমত অন্যান্য বইগুলোতে কিন্তু শুধুমাত্র সলিউশন দেওয়া আছে, বাট আমরা কিউআর কোড দিচ্ছি তোমাদেরকে। যেই কিউআর কোডের মাধ্যমে একজন শিক্ষার্থীর যে কোনো একটা টপিকে যখন সমস্যা হবে কিউআর কোড স্ক্যান করবে, সে ওই টপিক রিলেটেড কোনো একজন শিক্ষক এসে তাকে ওই টপিকটি খুব সুন্দর মতো বুঝিয়ে দিবে। তো এতে করে কিন্তু যে কোনো শিক্ষার্থী ঘরে বসে উইদাউট কোনো টিচারের হেল্প ছাড়া কিউআর কোডের মাধ্যমে নিজে থেকেই কিন্তু এই সম্পূর্ণরূপে বিষয়টি বোঝা সম্ভব, যেটা কিনা আমরা টেকনিক ইজি এডুকেশন থেকে তোমাদের জন্য প্রোভাইড করতেছি বা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। ওকে, তো চলো এবার আমরা যাব আমাদের নেক্সট পার্ট। এই পর্বে আমরা দেখব আসলে আমাদের সিকিউ প্রশ্ন আমরা সমাধান করব, এবং সেই সিকিউ প্রশ্নগুলো আসলে কিভাবে সমাধান করা যায়, কোন বোর্ড প্রশ্ন থেকে সেগুলো নেওয়া, সেগুলো আসলে আমরা মূলত দেখার চেষ্টা করব। তো দেখো, এই পর্বে আমরা সমাধান করব বরিশাল বোর্ড 2023-এর একটি প্রশ্ন। তো এখানে আসলে উদ্দীপক হিসেবে কি বলা আছে, দেখো উদ্দীপক হিসেবে বলা আছে যে x4, দেখো কি বলতেছে যে x4 একটি মৌলিক অণুর সংকেত যার একটি অণুর ভর 2.06 × 10⁻22 গ্রাম, এবং এম আরেকটি যৌগ, যে যৌগের ভরও আমাদেরকে এখানে বলে দিচ্ছে। দেখো যে এম সমান কত, CnH2n-2, যেখানে আমাদের n এর ভ্যালু হচ্ছে 3। তো ওভারঅল আমাদেরকে এই দুইটা প্রশ্নে আসলে বলা হচ্ছে আমরা যে প্রশ্নগুলো এখন সমাধান করব, এবং এখান থেকে কিন্তু সমাধান করে আমরা আমাদের যেই অ্যান্সার আছে সেই অ্যান্সারগুলো আমরা বের করার চেষ্টা করব। ওকে ফাইন। তো ফার্স্ট প্রশ্ন আমাদের জন্য, দেখো এখান থেকে এই উদ্দীপকের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, মোলারিটি কাকে বলে। সো আমরা এখন দেখব যে মোলারিটির আসলে সংজ্ঞাটা কি হতে পারে। ওকে, কি বলতেছে দেখো, মোলারিটির সংজ্ঞা: নির্দিষ্ট তাপমাত্রায়, খেয়াল করো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার, বা অনেক জায়গায় লেখা থাকে প্রতি লিটার, এটাও লেখা থাকতে পারে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবিত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যতটুকু দ্রব্য বা যতটুকু পদার্থের পরিমাণ দ্রবীভূত থাকে তার মোল সংখ্যাকে কি বলা হয়, দ্রবের মোলারিটি বলা হয়। ব্যাস, এক কথায় সংজ্ঞা শেষ। ক্ষয়ের প্রশ্ন: কার্বন ডাইঅক্সাইড সলিড, এস মানে কি সলিড। নর্মালি আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থায় থাকে, বাট এখানে বোঝানো হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। এখন একটা ব্যাপার যে গ্যাসীয় পদার্থকে উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা এই দুটো শর্তে আমরা তরলে বা কখনো কখনো যেটা কঠিন অবস্থায় রূপান্তর করতে পারি। তো এইটাই বোঝাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড একটি ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো, কার্বন ডাইঅক্সাইড একটি ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো। সো এখানে দেখো কি বলতেছে, এখানে বলতেছে খ নম্বর প্রশ্নে যে ঊর্ধ্বপাতিত পদার্থ মানে কি বলতো, যে সকল পদার্থে কোনো তরল অবস্থা নেই, কঠিন থেকে সরাসরি কিসে ধারণ করে, যে সকল পদার্থ কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা ধারণ করে সেই সকল পদার্থকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। তো কার্বন ডাইঅক্সাইডের অবস্থা কি হয়, যে কার্বন ডাইঅক্সাইড CO2 সলিড অবস্থাকে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড কিসে পরিণত হয়, গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। সলিড অবস্থা থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। যেহেতু কার্বন ডাইঅক্সাইড সলিড অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হতে পারে বা হতে পারতেছে, বিধায় আমরা কার্বন ডাইঅক্সাইডকে কি বলবো, একটা ঊর্ধ্বপাতিত পদার্থ বলবো। যা সহজ হিসাব, যে সকল পদার্থের তরল অবস্থা নেই, সেই সকল পদার্থকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা জাস্ট এই জিনিসটা দেখতে পারি যে এটারও জাস্ট তরল অবস্থা নেই, কঠিন থেকে সে সরাসরি গ্যাসীয় অবস্থা ধারণ করতেছে, বিধায় আমরা কার্বন ডাইঅক্সাইডকে একটি ঊর্ধ্বপাতিত পদার্থ বলবো। ওকে ফাইন। গ নাম্বার প্রশ্ন: উদ্দীপকের এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আপেক্ষিক পারমাণবিক ভর আমাকে নির্ণয় করতে বলতেছে। এখন তথ্য হিসেবে কি আছে দেখো, তথ্য হিসেবে বলতেছে যে এক্স একটি মৌলিক অণুর সংকেত যার একটি অণুর ভর। সো আমাকে প্রশ্নে একটি অণুর ভর বলে দিচ্ছে, সেখান থেকে বের করতে বলতেছে আপেক্ষিক পারমাণবিক ভর। ফাইন। তো চলো দেখি এটার অ্যান্সার আসলে কিভাবে বের করা যায়। আচ্ছা, তো আমরা আসলে স্টেপ বাই স্টেপ এই ম্যাথটা সমাধান করার চেষ্টা করব। ফার্স্টে আমরা কি করেছি দেখো, ফার্স্টে আমরা এখানে লিখেছি যে x4 অণুতে 4টি পরমাণু বিদ্যমান। এটা তো ক্লিয়ার যে x4 তার মানে একটা অণুতে 4টা পরমাণু বিদ্যমান। তো তাহলে আমরা 4টি পরমাণুর পর, এখানে খেয়াল করো জাস্ট কোশ্চেনটা কিন্তু আমরা একটু ঘুরিয়ে লিখতেছি। আমাকে বলতেছে একটি অণুর ভর আর একটা অণুতে 4টা পরমাণু আছে, তাহলে আমরা কি এক অর্থে লিখতে পারি যে 4টি পরমাণুর ভর, কেননা 4টি পরমাণু মিলেই তৈরি হয়েছে একটা অণু, এবং যে একটা অণুর ভর আমাকে প্রশ্নে বলে দিচ্ছে। সো হিসাবটা কিন্তু এইভাবেই আমাকে চিন্তা করতে হবে।
আচ্ছা, তো তাহলে তো এই কথাটা লেখা হচ্ছে যে x4 বা 4টি পরমাণু মিলেই একটা অণু গঠিত হয়েছে। তো 4টি পরমাণুর ভর ইজ ইকুয়াল টু, যেটা আমরা প্রশ্ন থেকে দিলাম, 2.06 10⁻⁻²2। আচ্ছা, এবার তাহলে আমাকে একটা পরমাণুর ভর এখান থেকে আমি বের করে ফেলতে পারি। এটাকে জাস্ট 1 দিয়ে বা 4 দিয়ে ডিভাইড করে দিলেই, 4টা পরমাণুর মিলে যদি ভর এটা হয় তাহলে সেটাকে 4 দিয়ে ডিভাইড করলে 5.15 10⁻⁻³ গ্রাম, এটা হচ্ছে আমার একটা পরমাণুর ভর। সো এইখান থেকে আমরা পেলাম একটা পরমাণুর ভর। আচ্ছা, ওকে, ফাইন। এবারে ফলো করো, তাহলে এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু মৌলের একটা পরমাণুর ভর। আচ্ছা, এটা এখানে আমি 1 লিখেছি, আমি একটু সুন্দর করে লিখতেছি যে মৌলের একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻⁻²4। এবার যদি তোমাদের প্রশ্ন জায়গা যে স্যার আপনি এই মানটা কোন জায়গা থেকে নিয়ে আসলেন, এইটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। আমরা জাস্ট ফিক্স ভ্যালুটাকে এখানে ইনপুট করে দিলাম, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এখন একটা পরমাণুর ভর আমরা পেয়েছি না 5.15 10⁻⁻23, একটা পরমাণুর ভর আমরা পেয়েছি, ডিভাইডেড বাই কি 1.66 ইন্টু 10⁻⁻24। সো এখান থেকে আমাদের ভ্যালু কত আসতেছে বা ফলাফল কত আসতেছে, 31.02। তার মানে বোঝানো হচ্ছে যে এক্স মৌলের পারমাণবিক ভর 31.02। তাহলে এখানে স্টেপটা আসলে কি ফলো করলাম, ফার্স্টে আমাকে একটা অণু দেওয়া হয়েছে, সেখান থেকে আমি 4টা পরমাণু পাচ্ছি। সো 4টা পরমাণুর ভর থেকে আমি একটা পরমাণুর ভর বের করলাম। এবং আমরা জানি কোনো মৌলের একটা পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপ দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে আমি ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাই। সো এখান থেকে আমরা সেই ফলাফলটাই পাচ্ছি 31.02, যেটা কিনা আমার এখানকার ফাইনাল অ্যান্সার। সো তাহলে আশা করতেছি তোমরা এই ম্যাথের যে অংশটুকু আছে এখানে, এই যে গয়ের পার্টটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ওকে, যাচ্ছি ঘয়ের প্রশ্নে। দেখো, এম কে বলো তো, এম হচ্ছে একটা অ্যালকাইন, CnH2n-2, সাধারণ সংখ্যাটা ফলো করো, CnH2n-2 একটা অ্যালকাইন। তো এই অ্যালকাইনের কথা বলতেছে যে এম থেকে আমার পলিমার প্রস্তুত সম্ভব কিনা ব্যাখ্যা করো। এম থেকে প্রোপাইন থেকে পলিমার প্রস্তুত সম্ভব কিনা এটা আমাকে আসলে ব্যাখ্যা করতে হবে। তো ফার্স্ট অফ অল ইয়েস, সম্ভব। প্রথম ডিসিশন হচ্ছে সম্ভব। এখন সেটা কিভাবে সম্ভব সেটা এখন আমাকে জাস্ট ব্যাখ্যা করতে হবে। ফাইন, তো দেখো এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ফার্স্টে CnH2n-2 বসালাম, n এর ভ্যালু 3 বলা ছিল এখানে। সো প্রশ্নেই তোমাকে n এর ভ্যালু 3 বলা ছিল, সো জাস্ট n এর মানটা ইনপুট দিলা। তাহলে কি হলো, C3 আর হাইড্রোজেন 3 × 6 থেকে তুই বাদ দাও H4, C3H4। কি নাম এটার নাম হচ্ছে প্রোপাইন। তাহলে ফার্স্টে আমরা এখান থেকে প্রোপাইন তৈরি করতে পারলাম। এবারে দেখো এই প্রোপাইনের সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করব। হাইড্রোজেন যুক্ত করলে কি হবে, ট্রিপল বন্ধনে এই হাইড্রোজেন দুইটা যুক্ত হবে। তো এই হাইড্রোজেন আসতেছে ট্রিপল বন্ধনের ফার্স্ট কার্বনে, আর এই হাইড্রোজেন আসতেছে ট্রিপল বন্ধনের সেকেন্ড কার্বনে। এখন দেখো কোনো হাইড্রোজেন যুক্ত করার ফলে একটা বন্ধন কমে যাবে। তাহলে কি হবে, CH3, এখানে C আর হাইড্রোজেন মিলে হবে CH, আর এখানে CH এর সাথে আমাদের হাইড্রোজেন মিলে হবে CH2। তাহলে CH3 CH CH2। তাহলে আমি এখন কি উৎপন্ন করতে পারলাম, এই যে যৌগটা, এই যৌগের নাম কি হবে, এই যৌগের নাম হচ্ছে প্রোপিন। তাহলে প্রোপাইন থেকে আমি কি তৈরি করতে পারলাম, প্রোপিন তৈরি করতে পারলাম। কিভাবে তৈরি হলো, কোনো হাইড্রোজেন যুক্ত করার মাধ্যমে প্রোপাইন থেকে প্রোপিন তৈরি হলো, নাম্বার 1। নাম্বার 2, এই প্রোপিনকে আমরা একটু ফরমেশনটা একটু চেঞ্জ করলাম। কিভাবে দেখো, CH2, খেয়াল করো, CH2 কে আগে নিয়ে আসলাম, CH2 আর CH এর মাঝখানে যে ডাবল বন্ধন, সেই ডাবল বন্ধন হচ্ছে এই ডাবল বন্ধন দিলাম। আর CH এর সাথে CH3 দেখো, সেটা ছিল এই পাশে, জাস্ট আমি সেটাকে একটু উপরে লিখলাম। এটাকে অনেক জায়গায় ব্র্যাকেট দিয়েও লেখে, জাস্ট যেভাবে ইচ্ছা আমি সেভাবেই লিখলাম। বাট আমাদের মূল স্ট্রাকচার, কার্বনের যে 4 যোজনী, সেই 4 যোজনী যেন ঠিক থাকে, হাইড্রোজেনের 1 যোজনী, সেই 1 যোজনী যেন ঠিক থাকে। এরপরে আমি চাইলে উপরটাকে নিচে করতে পারি, নিচেরটাকে উপরে করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের যৌগের নাম বা অন্য কিছুতে কোনো চেঞ্জ আসবে না। ফাইন, এবারে আসো এখান থেকে আমি প্রভাবক দিব। প্রভাবক দিয়ে চাপ দিলে কি হবে, ডাবল বন্ধনটা ভেঙে যাবে, এবং সেই ডাবল বন্ধন ভেঙে গিয়ে আমাদের কি করবে, নতুন করে এখানে দুইটা বন্ধন তৈরি করতেছে। দেখো নতুন করে আমার এখানে দুইটা বন্ধন তৈরি হচ্ছে। ফলে এই যে প্রোপিন থেকে কি তৈরি হয়ে গেল, প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি হয়ে গেল, প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি হয়ে গেল। আচ্ছা, আর এখানকার প্রভাবকটা কি হতে পারে বলতো, এখানকার প্রভাবকটা হতে পারে টাইটানিয়াম ক্লোরাইড, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 140 atm প্রেসার। ওকে, তাহলে আমরা এই সকল প্রভাবক ব্যবহার করে প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি করতে পারবো। তো ফাইনাল ডিসিশন কি প্রশ্নের ফাইনাল ডিসিশন হচ্ছে
যে আমরা এই যে মৌলিক অণু আছে এম যে যৌগ আছে, এম যৌগ থেকে আমাদের পলিমার এটা আমরা প্রস্তুত করতে পারবো। এম যৌগ থেকে আমরা আচ্ছা ফাইনাল প্রশ্ন হচ্ছে আমরা এম যৌগ থেকে আমাদের পলিমার আমরা প্রস্তুত করতে পারবো। ওকে, সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এবং এই পলিমার প্রস্তুতিও কিন্তু জাস্ট এখানে খুব সুন্দরভাবে আমরা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে কীভাবে এখানে এম যৌগ থেকে পলিমারটা প্রস্তুত হবে। ওকে, তো আমরা যাচ্ছি আমাদের এই সৃজনশীল প্রশ্নের একদম শেষ অংশে। তো আমি আশা করব তোমরা এই অংশটুকু ঠিক মানে প্রপারলি বুঝতে পেরেছো, তোমাদের কোনো অসুবিধা নাই। আর এভাবেই কিন্তু আমাদের বইয়ের প্রত্যেকটা সিকিউ এবং এমসিকিউ সহ যাবতীয় যা কিছু আছে সব কিছু ইন ডিটেলসে তোমাদেরকে বোঝানো হবে। তো এই বইটিকে আসলে ডিজিটাল বই বলার পিছনে মেইন রিজনই হচ্ছে এইটা, যে সকল কিছু শিক্ষার্থীদেরকে একদম ধরে ধরে বোঝানোর চেষ্টা করে দেওয়া, বোঝানোর জন্য কিউআর কোড দেওয়া, যার যেখানে সমস্যা হবে সে সেখান থেকে কিউআর কোড স্ক্যান করবে, ভিডিও শুরু হয়ে যাবে, শিক্ষক এসে ভিডিওতে তাকে বুঝিয়ে দিবে। নর্মালি শিক্ষক তোর বাসায় গিয়ে বুঝাতে পারবে না, কিন্তু সে চাইলে শিক্ষককে বাসায় বইয়ের মধ্যে বন্দি করে রাখতে পারতেছে। তো যাই হোক, এটা আসলে অন্যতম একটা ভালো লাগা যে আমরা এই বইটি তোমাদের হাতে তুলে দিতে পেরেছি। এখন তোমাদের কাজ হচ্ছে বইটি সংগ্রহ করা, কেমিস্ট্রির এই বইটি পড়া, পরীক্ষায় ভালো ফলাফল করা। তাহলেই আমাদের এই চেষ্টা, এই কষ্ট কি হবে, সার্থকতা অর্জন করবে। তো যাই হোক, আজকের এই পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আবার কোনো নতুন পর্ব নিয়ে বা নতুন কোনো সৃজনশীল নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।